চলুন তাহলে আমাদের ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেল, দেন কোর্ট অফ রেজিস্ট্রার আমরা দেখে নিয়েছি। এন্ড কোর্ট অফ রেজিস্ট্রারের নিচে কি আছে? মুন্সিফ কোর্ট। দেন এর উপরে ইনারা কি রেখেছেন? এর উপরে রেখেছে প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট। সবটাই আমাকে দেখা দেবে, প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট। দেন এই প্রভিন্সিয়াল সার্কিট কোর্টের উপরে কি আছে? সদর দিওয়ানি আদালত। এর উপরে কি আছে? এর উপরে আছে গভর্নর জেনারেল প্লাস 2 মেম্বার। এন্ড ওনার উপরে কি আছে? কিং ইন কাউন্সিল। এটা তো এরা জুডিশিয়াল, এরা বলতে লর্ড কর্নওয়ালিস মানে চার্লস কর্নওয়ালিস এটা কি করেছিল? জুডিশিয়াল রিফর্ম পুরোপুরি পাকাপাকি করে দিয়েছে। এখন আমরা শুধু নাম চেঞ্জ করলেই আমাদের পুরোটাই জুডিশিয়াল সিস্টেম এরকম ভাবেই আছে। বুঝে গেছেন? ভিলেজ পঞ্চায়েত, দেন আপনার কি আছে? ভিলেজ পঞ্চায়েতের উপর আপনার গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের উপর দেন আপনার সাব ডিভিশন, কোর্ট অফ রেজিস্ট্রার সাব ডিভিশন, দেন তারপর ডিস্ট্রিক্ট, দেন তারপরে আমাদের প্রভিন্সিয়াল এন্ড সাদার নিজামত দুটোই আমরা হাইকোর্ট করে দিয়েছি, দেন পরে কিং ইন কাউন্সিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বুঝে গেছে? হ্যাঁ স্যার বলুন। টাকাগুলো আপনার আগেই লিখে দিয়েছিলাম, আমি রিকল করাচ্ছি যেহেতু আমি এখানে পুলিশ রিফর্ম লিখবো এন্ড সিভিল সার্ভিস রিফর্ম লিখবো। দেন লর্ড কর্নওয়ালিস মনে করলেন, লর্ড কর্নওয়ালিসকে এখানে এখানে যে আছে কোড অফ গ্যান্টুলো, এর আগে যে লর্ড কর্নওয়ালিস, সরি এটাই লর্ড কর্নওয়ালিস স্টার্ট হয়েছিল, এটা আছে এর মাঝখানে আমি একটা পেজ এড করলাম। পেজ এড করে আপনাকে বলছি লর্ড কর্নওয়ালিস ও চার্লস কর্নওয়ালিসকে কিসের জন্য পাঠানো হয়েছিল। চার্লস কর্নওয়ালিস যখন ইন্ডিয়া আসেন তার উদ্দেশ্য কি ছিল, দেন উদ্দেশ্য জানলে দেন তারপর আমরা ওগুলো সলভ করতে পারবো। চার্লস কর্নওয়ালিস আপনাকে আমেরিকার হিস্ট্রি শুনিয়ে দিয়েছি, ওখান থেকে ও পরাজিত হয়ে গেছেন, দেন বাধ্য হয়ে উনি বললেন যে আপনি আমাকে যদি পাঠান আমরা এই শর্ত মানতে হবে। শর্তগুলো মেনেই ইমপ্লিমেন্টেশন ও একে একে করছে। পরে শর্তগুলো আমরা ইন ডিটেলসে যাব, এখানে ডিটেলসে করে দিয়েছি, পরে আমরা ডট কানেক্ট করব। এবার চার্লস কর্নওয়ালিসকে ফার্স্ট টার্গেট দেওয়া হয়েছিল কি আপনি ইন্ডিয়ায় গেলে আমাদের রেভিনিউ যে রিডাকশন আছে, রেভিনিউ যে রিডাকশন আছে সেটাকে আপনি ইনক্রিজ করবেন। রেভিনিউ আমরা পাচ্ছি না, রেভিনিউ রিডাকশনকে ইনক্রিজ করবেন। কেন পাচ্ছি না আমরা রেভিনিউ? সুস্মিতা বলুন, রেভিনিউ কিভাবে লসে যাচ্ছে আমাদের? হ্যাঁ, গুড জব। আমাদের ক্ষেত্রে রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে। আমরা রেভিনিউ কালেকশনে ঝামেলা কি করছি? ইজারাদারি ক্রাইসিস দেখেছি, দেন ওই ইজারাদারকেই জমি দিয়ে দিচ্ছি, দেন ওরা টর্চার করছে, আমাদের কাছে ঠিক অ্যামাউন্টের রেভিনিউ আসছে না। তাহলে রেভিনিউ যদি আমাদের রিডাকশন হয়ে যায়, সরি এটা রিডাকশনের চিহ্ন নয়, রেভিনিউ যদি আমাদের রিডাকশন হয়ে যায় তাহলে আমাদের কাছে যদি রেভিনিউ, এখানে করি আমি, এখানে বলছি এটা আমাদের ভারতবর্ষ। রঞ্জন কলেজ সে রাইমা, ওকে। রেভিনিউ যদি রিডাকশন হয়, এটা হচ্ছে বেঙ্গল। বেঙ্গলের ট্রেজারি আছে কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদে যে বেঙ্গল ট্রেজারি আছে, এর রেভিনিউ যদি এই ট্রেজারিতে না থাকে, এখানে যদি রেভিনিউ আপনি পাচ্ছেন না, মানে ইজারাদারদের কাছ থেকে যা রেভিনিউ আসার কথা সেটাই হচ্ছে না, মানুষ কাল্টিভেটই করছে। হ্যাঁ, ওকে।
দেন এখানে মানুষ কাল্টিভেট করছে না, রেভিনিউ যদি না আসে তাহলে বেঙ্গলের ট্রেজারিতে টাকা আসবে না, যদি টাকা না আসে তাহলে এই ট্রেজারি থেকে আমরা টাকা বের করতে যদি না পারি, এখানে যদি টাকাই না থাকে তাহলে কাঁচামাল কোত্থেকে নেব? নিজের পকেট থেকে নেব নাকি ট্রেজারি থেকে নেব? দেন ট্রেজারিতেই টাকা নেই, দেন কাঁচামাল আমাদের কাছ থেকে নেওয়ার টাকা নেই, টাকা যদি না নিই, কাঁচামাল না নিই, দেন ফাইনাল গুডসে ইংল্যান্ডে আমরা বানাতে পারবো না, দেন ইন্ডিয়ার এত বড় মার্কেটে মানি ফ্লো করাতে পারবো না, মানে আমরা বিক্রি করতে পারবো না। তাহলে রেভিনিউ রিডাকশন যদি থাকে তাহলে আমাদের ক্ষেত্রে এটা লস আছে, এটাকে উপরে তুলতে হবে। এই উপরে তোলার জন্য 2 টাইমস আমরা লোন নিয়েছি, তাতেও আমরা ফেলিওর হয়েছি। দ্বিতীয়, আপনাকে আরো একটা কি করতে হবে, ইনকাম ফ্লো বাড়াতে হবে, ইনকাম ফ্লো বাড়াতে হবে। বুঝে গেছে? ইনকাম ফ্লো কিভাবে বাড়াবো? ফাইনাল গুডস আমরা যদি ইংল্যান্ডে বানাই, সেটা নিয়ে গিয়ে যদি আপনাদের কাছে বিক্রি করি, দেন আপনার নিজের পকেট থেকে বের করে আমাকে টাকা দেবেন, আমার ফাইনাল গুডস নেবেন। মানি যদি আমার টাকা যদি আমার হাতে আসে, কোম্পানির হাতে আসে, তাহলে ইনকাম তো ফ্লো হবে, দেন ইনকাম ফ্লো হলেই তো কোম্পানিরও বেনিফিট এন্ড ইংল্যান্ডেরও বেনিফিট। তাহলে ইনকাম ফ্লো বাড়াতে হবে, এই দুটো রিজন। তার সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের গাফিলতি আছে, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে? স্যার আমরা আমেরিকায় অ্যাডমিনিস্ট্রেশনে ব্রিটিশ পিপলদের বা আমেরিকান পিপলদেরকে বসিয়ে দিয়েছিলাম, ওরা সব কিছু শিখে আমাদের এগেনস্টেই লড়াই করে ইন্ডিপেন্ডেন্স নিয়ে নিয়েছে। তাহলে আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মও করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মও হাই করতে হবে আপনাকে। এই তিনটে রিজন দিয়েছিল লর্ড কর্নওয়ালিসকে, ব্রিটিশ পার্লামেন্টকে আপনাকে এটা করতে হবে, দেন আপনার টার্মস এন্ড কন্ডিশন যা আছে আমরা মেনে নেব। লর্ড কর্নওয়ালিস, চার্লস কর্নওয়ালিস টাইম নিয়েছিলেন, দেন বললেন ঠিক আছে আমি যাব। কিন্তু হি ইজ এ নোবেল ম্যান, হি ওয়াজ এ নোবেল ম্যান, খুবই সৎ মানুষ ছিলেন, মানে কোম্পানির ক্ষেত্রে, নট ফর ইন্ডিয়ান। ইন্ডিয়ানকে তো কুকুর ফুকুর ভাবতেন, কোম্পানির ক্ষেত্রে উনি ছিলেন। বলে বুঝে গেছেন? ক্লিয়ার ম্যাম? ক্লিয়ার? রিয়া ক্লিয়ার হয়েছে? চলুন, তাহলে এই জন্য চার্লস কর্নওয়ালিস আর লর্ড কর্নওয়ালিসকে পাঠানো হয়। ফার্স্ট আপনি দেখলেন রেভিনিউ করে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মের ক্ষেত্রে জুডিশিয়াল রিফর্ম উনি করেছেন। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আপনাকে তিনটেই তো লাগবে, এক্সিকিউটিভ, জুডিশিয়াল এন্ড আর কে? লেজিসলেচার। লেজিসলেচার ও আছে, এখনো বানায়নি। জুডিশিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করার জন্য ওকে করতে হবে। তাহলে এই দুটো করবে। রেভিনিউ যদি ঠিক করে দেয়, ইনকাম ইনফ্লো বেড়ে যাবে, নর্মাল বেড়ে যাবে। এই রেভিনিউ আর ইনকাম ফ্লো কিভাবে বাড়বে, এর জন্য আমাদেরকে জমিদারি টপিকটা এরপরে আসে, সেটা আমরা করব সুন্দরভাবে। কি জমিদার হলো কিভাবে, বানানো কিভাবে হলো, পার্মানেন্ট সেটেলমেন্ট হলো কিভাবে, সবগুলো লজিক দিয়ে অ্যান্সার আমরা করব। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করছি, তার জন্য আমাদের আছে টপিক কি, পুলিশ অ্যান্ড সিভিল সার্ভিস রিফর্ম। এটাই তো অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। এবার উনি ভাবতে লাগলেন কি করব আমরা, কিভাবে ঠিক, মানে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক। দেন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করার ক্ষেত্রে ফার্স্ট লর্ড কর্নওয়ালিস ফার্স্ট টার্গেটে নিয়েছিলেন কি যে অ্যাডমিনিস্ট্রেশন হবে অনলি ফর ব্রিটিশ আমরা করব, অনলি ফর ব্রিটিশ। এখানে কোনো ইন্ডিয়ানদেরকে আমরা রাখবো না, রাখলে আমেরিকার মতো ব্ল্যান্ডার কেস হবে। ইন্ডিয়ান পিপলরা আমাদের ফিলোসফি, আমাদের ট্যাকটিক্স, আমাদের স্টাইল, মানে লড়াই করার স্টাইল শিখে নিয়ে আমাদের এগেনস্টেই দাঁড়িয়ে যাবে। দেন আমরা আমেরিকার মতো ইন্ডিয়াকেও হারিয়ে দেবো, দেন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, আমরা ডেভেলপ করতে পারবো না। ইন্ডিয়া বড় একটা মার্কেট আছে, একে আমাদের ছাড়তে পারবো না। যেহেতু এখানে ব্রিটিশ পার্লামেন্টও ইনভলভ হয়ে গেছে, মনার্ক নেই, এবার ব্রিটিশ পার্লামেন্ট পুরোটা ইনভলভ হয়ে গেছে, তাহলে খুব পাওয়ারফুল একটা জায়গা আছে। এত দায়িত্ব দিয়ে লর্ড কর্নওয়ালিসকে এখানে পাঠানো। এতটুকু ক্লিয়ার আছে? রঞ্জন ক্লিয়ার? ঠিক আছে। দেন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইনি করলেন, লর্ড কর্নওয়ালিস করলেন এই ডিস্ট্রিক্টের, যে এই ডিস্ট্রিক্টের জায়গাগুলোকে পরিমাপ করলেন, পরিমাপ করে বললেন কি 400 স্কোয়ার কিলোমিটার যদি জায়গা থাকে, 400 স্কোয়ার কিলোমিটার যদি জায়গা থাকে, সেই জায়গাটাকে পুরোটাই ডিস্ট্রিক্ট ঘোষণা করবো আমরা। ডিস্ট্রিক্ট এর আগে ইউনিট হিসাবে ওরা করেনি, যেরকম ভাবে মুঘলরা করেছিল সেরকম ভাবে রেখে দিয়েছি। লর্ড কর্নওয়ালিস বলছে ডিস্ট্রিক্টের মেজারমেন্টে
প্রত্যেক 400 স্কোয়ার কিলোমিটারে এক একটা ডিস্ট্রিক্ট ঘোষণা করা হবে। বুঝে গেলেন? কত? 400 স্কোয়ার কিলোমিটার। দেন এই ডিস্ট্রিক্টে একটা সুপারিনটেন্ডেন্ট আমরা বসাবো, সুপার ইন্টেন্ডেন্ট অফ পুলিশ বসাবো, ইন্টেন্ডেন্ট অফ পুলিশ। এটাকে আমরা কি বলি এখন? এসপি। এটাকে তো এসপি বলেন। ইনি ক্রিয়েট করলেন, এসপি বসাবো কোথায়? প্রত্যেক 400 স্কোয়ার কিলোমিটারের এরিয়াতে একটা ডিস্ট্রিক্ট ঘোষণা হবে, এন্ড সেই ডিস্ট্রিক্টে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আমরা একজন এসপি ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ভাবছেন কি ব্রেন চাইল্ড ওদের? অনুপম, বুঝে গেছেন? বিলিভ মি, ইতিহাস একবার কমপ্লিট হতে দিন, আপনার পুরো পলিটিক্যাল, ইন্ডিয়ান ইকোনমি, জিওগ্রাফি এন্ড সবচেয়ে এভাবল আপনার পার্সোনালিটি, মানুষকে দেখার, ইন্ডিয়াকে দেখার, ইন্ডিয়ান মানুষদের কন্ট্রিবিউশন বোঝার, দেন আমাদের সাথে ইন্টারন্যাশনাল ট্রেড কার কি ভালো হবে না খারাপ হবে সব কিছু বোঝার ক্যাপাবিলিটি আপনার হয়ে যাবে। আপনি আর নর্মাল মানুষ থাকবেন না, আপনি একটা ক্লাস লেভেলে হয়ে যাবে। বুঝে গেছেন? ক্লাসি পিপল হয়ে যাবে। অনুপম হাসছে, ক্লাসি হলেই দেন টার্গেট আমরা ফিক্স করে দেব, যে টার্গেট আছে তাকে মেসেজ করবো আমি ক্লাসি পিপল আছি, তাই না অনুপম? ওকে, এনিওয়ে শুনুন, এসপি তো ক্রিয়েট করে দিল, এসপি থাকবেন ডিস্ট্রিক্ট লেভেলে। দেন স্যার ডিস্ট্রিক্ট লেভেলে সবগুলো তো পুলিশের মাধ্যমে আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারি না। দেন আবার একটা টার্ম নিয়ে আসলো লর্ড কর্নওয়ালিস, কি টার্ম? কি 20 স্কোয়ার কিলোমিটার জায়গাগুলোতে পরিমাপ করব, 20 স্কোয়ার কিলোমিটার জায়গা মানে 40 স্কোয়ার কিলোমিটার জায়গা আছে, এদের মধ্যে যতগুলো 20 স্কোয়ার কিলোমিটারের জায়গা হবে সবগুলোতে একটা একটা করে থানা থাকবে। থানা, বুঝে গেছেন? থানেদার ওরা করলো, ফুল স্টেশন বলেনি, আমাদের ল্যাঙ্গুয়েজে লেখা আছে এক একটা করে থানা থাকবে। এখানে কে বসবে? থানেদার বা দারোগা। দারোগা, বুঝতে গেলেন? এরা হবে কারা? ব্রিটিশ পিপল। ইয়া, থানেদারকে পরেও চেঞ্জ করবে, সুপারিনটেন্ডেন্ট এখন ব্রিটিশ রাখবে, ওরা সিভিল সার্ভিস এরা ব্রিটিশ রাখবে, এখন চেঞ্জ করবে না। লর্ড কর্নওয়ালিস ইজ রাইসিস্ট ম্যান। কেন কেন করবেন? আপনাকে লজিক দিলাম। আমেরিকায় ও ঝামেলা ক্রিয়েট করে ঝামেলা পড়ে গেছে, খুবই ওকে গালফাল দেওয়া হয়েছিল, ওকে আপনি হ্যান্ডেল করতে পারি না আমেরিকার, দেন ও বললো কি এই টার্মস এন্ড কন্ডিশন আছে। হ্যাঁ বলে, তাহলে থানা কিভাবে আসলো? দারোগা আমরা বুঝে গেলাম, এসপি আমরা বুঝে গেলাম। হয়ে গেছে? পুলিশ রিফর্মের পর এ করলো কভেনেটেড সিভিল সার্ভিস। এই কভেনেটেড সিভিল সার্ভিস যখন ক্রিয়েট করলো, এখানে, হ্যাঁ স্যার, এখানে এরা করলো কি ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 এর অফিসার এতে ক্রিয়েশনে থাকবে, তার সাথে সাথে অনলি হোয়াইট পিপলরা এখানে থাকবে, হোয়াইট পিপল অনলি থাকবে এখানে, ইন্ডিয়ানদেরকে দিতে দেব না। হোয়াইট পিপল মানে অনলি ব্রিটিশ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের হাতে, পুলিশ আমার হাতে, জুডিশিয়াল আমার হাতে, যে ইন্ডিয়ান পিপলরা বুঝতেই পারবেন আমরা কি চালাচ্ছি। দেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্ডিয়াকে কনকোয়ার করো, নিজের আন্ডারে নিয়ে আসো, ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে সুন্দর করে চালাও, যাতে ওর মধ্যে বিদ্রোহ না হয়, ঝামেলা না হয়। দেন সুন্দর করে কোড অফ গ্যান্টু লস দিয়ে দিয়েছি এই হিন্দুসদের জন্য। হিন্দুস ল কি আছে ইংলিশে আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এসপি হলেন বুক দিয়ে দিলাম, আপনি জজ হলেন কোড অফ গ্যান্টু ল দিয়ে দিলাম, বুঝে গেলেন? আপনি সিভিল সার্ভিস হলেন কোড অফ গ্যান্টু ল দিয়ে দিলাম, পড়ুন, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝে গেছে? ঠিক আছে।
এবার এখানে কোয়েশ্চেনে ঝামেলা লাগবে কি অনেকগুলো কোয়েশ্চেনে আমাদেরকে দেয় কি ইন্ডিয়ার সিভিল সার্ভিস এই ডেজিগনেশনটা ক্রিয়েট কে করেছিল। যদি আপনার অপশনে সর্দার বল্লভভাই পটেল অ্যান্ড লর্ড কর্নওয়ালিস থাকে দেন আপনি চুজ করবেন সর্দার বল্লভভাই পটেল। হ্যাঁ আসুন, কি বললাম? যদি অপশনে লর্ড কর্নওয়ালিস এন্ড সর্দার বল্লভভাই পটেল থাকে দেন আপনি চুজ করবেন সর্দার বল্লভভাই পটেল। যদি আপনার অপশনে শুধু লর্ড কর্নওয়ালিস থাকে দেন কর্নওয়ালিস, ভুল করেও করবেন না। বুঝে গেছে? পড়ে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় কাজ করেছিলেন যখন আমরা পোস্ট ইন্ডিয়া পড়বো তখন। কিন্তু অনেস্টলি এই পজিশনটাকেই আমাদের ইন্ডিয়ানাইজেশন করেছেন সর্দার বল্লভভাই পটেল। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ডালহৌসি তো পড়িনি, ধরা হয়। আপনি কোয়েশ্চেন পাঠাবেন তো তাহলে আমাকে। বললাম যদি আপনার পরীক্ষায় থাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই ডেজিগনেশনটা এই পদটাকে ক্রিয়েট করেছে, যদি অপশনে সর্দার বল্লভভাই পটেলও থাকে এন্ড চার্লস কর্নওয়ালিস তো লিখবে না ওরা, যেহেতু ম্যাক্সিমাম মানুষ লর্ড লেখে, লর্ড কর্নওয়ালিস লেখা থাকে দেন সর্দার বল্লভভাই পটেলে ক্লিক করবেন। ইউপিএসসির অ্যান্সার কি থেকে বলছি আমি, ওরা সর্দার বল্লভভাই পটেল বলে। যদি আপনার লর্ড কর্নওয়ালিস লেখা থাকে সর্দার বল্লভভাই পটেলের নাম নেই দেন লর্ড কর্নওয়ালিসে ক্লিক করবেন। যেমন ব্যাটল অফ বক্সারের সময় আমাদের বেঙ্গলের নবাব কে ছিলেন, যদি মীর জাফর এন্ড মীর কাসিম দুজনই থাকে দেন মীর জাফর, যদি শুধুমাত্র মীর কাসিম থাকে মীর কাসিম ক্লিক মারবেন। ক্লিয়ার? বুঝে গেছেন? ঠিক আছে, ওখানে অপশন হয়তো বল্লভভাই পটেল নেই, পড়ে দিলাম। তাহলে পুলিশ রিফর্মের জন্য এটাই ছিল। এবার সিস্টেমটাকে দেখুন আপনারা সুন্দর করে 5 মিনিট বুঝুন। এবার আমরা কি লড়াই করতে পারবো এদের এগেনস্টে? এটাই মেন টার্গেট ছিল লর্ড কর্নওয়ালিসের। এন্ড কিরম রেসিস্ট পারসন যে ইন্ডিয়ান রেসকে বাদই দিয়ে দিয়েছে, অনলি হোয়াইট পিপল থাকবে, ক্লাস 1 অফিসার, ক্লাস 2 অফিসার। সিভিল সার্ভিসের ক্ষেত্রে ওদের গ্রেড 1 আমাদের যেমন হয় না, গ্রেড 1 হবে। ইউপিএসসি কি নেয়, ফার্স্ট গ্রেডের আইএস নেই, সেকেন্ড গ্রেডে আইএফএস নেই, দেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস নেই। ইন্ডিয়ান ফরেন সার্ভিস নয়, ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন আইএস এক্সামিনেশনের মাধ্যমে আসে না, ইউপিএসসি এক্সামিনেশনের মাধ্যমে আসে, ওর গ্রেড আলাদা। আইএফএস মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস নয়। তো ওর মধ্যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অফিসার আছে। তো এদের মধ্যে ইউপিএসসি গভর্নমেন্ট সিভিল সার্ভিসের ক্ষেত্রে ক্লাস এ অফিসার এন্ড ক্লাস বি অফিসার যারা হবে তাদের পুরোটাই হোয়াইট পিপল কে হতে হবে, সুপারিনটেন্ডেন্ট হোয়াইট হবে। পরে গিয়ে এটা চেঞ্জ হবে। পরে গিয়ে এবার আমাদের মধ্যে অনেকগুলো পলিটিশিয়ান আছে করাপ্ট, সব পলিটিশিয়ান তো করাপ্ট নেই, দেন কিছু কিছু পলিটিশিয়ান আছে দারুণ কথা বলেন, দারুণ কাজ করেন। তো এদের মধ্যেও ম্যাক্সিমাম মানুষই করাপ্ট হবে না, এদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আসবে। যেমন ব্যাটল অফ প্লাসির সময় বা ডুয়েল সিস্টেমের সময় যখন ওরা লুট করতে লাগলো, ওই ব্রিটিশ মানুষই তো লন্ডন গ্যাজেট কে, লন্ডন টাইমস কে রিপোর্ট করলো কি এখানে হিউজ অ্যামাউন্টে এরা বাঙালি মানুষদের দুর্ভিক্ষ ক্রিয়েট করে দিয়েছে, লুট করেছে। দেন ওরা তো পাবলিশ করলো। মানুষ তো ভ্যারিয়েশন থাকবে। দেন এদের মধ্যেও কিছু কিছু ভাইসরয় ভালো আসবে, যেমন লর্ড উইলিয়াম ব্যান্টিং এসে যাবেন, কিছু রিফর্ম করে দেবেন ইন্ডিয়ার ক্ষেত্রে। সেগুলো পরে পড়বো। এরপরে আমাদের ওয়ালেসলি আছে, লর্ড উইলিয়াম ব্যান্টিং আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। এতটুকু ক্লিয়ার? একবার দেখে নিন, রিকল করে নিন, দেন এটাই আপনারা রেখে নেবেন, এরকম করেই লিখে নেবেন। রঞ্জন হয়ে গেছে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিভাবে ক্রিয়েট করা হয়েছিল? হাসছেন কেন আবার? সিভিল সার্ভিসের মাধ্যমে আমি বলেছি ওটা। রঞ্জন আসলে মজাই হয় আলাদা। বলেন আপনারা জমিদারি সিস্টেম মানে কি জানেন? এটার মধ্যে পুলিশ, ওটার মধ্যে হ্যাঁ পরে অ্যাড হবে, এখন সুপারিনটেন্ডেন্টই আছে। বলেন কি জানেন জমিদারের হাতে?
সেটা আমিও জানি, আর ছোটবেলা থেকেই জানি। অনুপম, কফি নিয়ে আসুন আপনি, এত ভুল অ্যান্সার দেওয়ার জন্য। কি কিউট অ্যান্সার দিয়েছে অনুপম, কি স্যার হয়তো জানে না। বাংলা মোটামুটি ভালোই লিখি আমি। এইচএসে আমাকে স্যার, এইচএসে আমাকে দুটো স্যার রিকমেন্ড করেছিলেন তুমি বাংলা অনার্স নিয়ে নাও, ভালো লেখো। কিন্তু আমি নেইনি। অনুপম বুঝে দেন, তাহলে জমিদার মানে আমি জানি। কি কিউট করে বলছে জমিদারের হাতে জমি থাকে অনেক বেশি। দারুণ অ্যান্সার, এটা রেকর্ডে গেল, দারুণ অ্যান্সার। যেমন আমাদের কিশোর বলেছিল, কিশোরের অ্যান্সার মনে আছে তো, জেন্ডার কয় প্রকার? কিশোর বলছে ম্যাচ 3 প্রকার, কি কি? মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার এন্ড ট্রান্সজেন্ডার। গুড জব কিশোর। খিচুড়ি হয়ে যেত, কিন্তু ওই রান্না করার জন্য পট গুলো নেই, পাত্র কোথায় অত বড়, মানে মেসে তো এই সাইজের হয়, আমার ঘরে এই সাইজের আছে দুজন খাওয়ার জন্য, ওদের মধ্যে যদি খিচুড়ি যদি হয়, রাইমা ওটা নিয়ে পালিয়ে যাবে, একাই হবে ওর। খিচুড়ি হবে কিন্তু মিষ্টি হবে না। বলে থাকবো না পিকনিকে, হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে যে হিস্ট্রির কোয়েশ্চেন গুলো দিয়েছি ওগুলো প্রিন্ট করে রাখছেন তো, ওর কালেক্ট করে রাখছেন তো? দুটো সিস্টেমে দিচ্ছি, এক অধ্যায় ভিত্তিক দিচ্ছি, একটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেশন হিসাবে দিচ্ছি আমি, বুঝে গেছেন? তো দুটোই কোয়েশ্চেন আপনারা রাখবেন, ওই তো পরে গিয়ে প্রিন্ট করে নেবেন, শিয়ালদায় প্রিন্ট করবেন, কম টাকায় পড়বে, ওটাকে মুখস্থ করে নেবেন, ওর মধ্যে থেকে কমন আসবে। তাছাড়া এটা যে পড়াচ্ছি এর বাইরে একটা কোয়েশ্চেন আপনার আসবে না। আপনি যদি এটা পড়ে নেন, দেন কোনো প্র্যাকটিস সেটের কোনো দরকার নেই, আপনি নির্দ্বিধায় বসুন পরীক্ষায়, আপনি প্রত্যেকটা ইনক্লুডিং যদি ওখানে অপশন বলে দেয় কি 5টা কোয়েশ্চেন এক্সট্রা করতে হবে, আপনি 5টা এক্সট্রাও পারবেন, বুঝে গেছেন? এটা হিউজ অ্যামাউন্টের ডেটা আছে, এটা কনভেনশনাল পেপার লেখার ক্ষেত্রে ডেটা আছে। এনিওয়ে, আমরা পড়েছিলাম ডিস্ট্রিক্ট ইউনিট করেছিলাম, তাই তো? ডিস্ট্রিক্টের কাছে কি ছিল? ডিস্ট্রিক্টের কাছে ছিল কি স্যার, ডিস্ট্রিক্ট কালেক্টর বসে থাকতেন, এখানে বসে থাকতেন স্যার ডিস্ট্রিক্ট কালেক্টর। এই ডিস্ট্রিক্ট কালেক্টরের কাজ কি? এই ইজারাদাররা ওকে গিয়ে রেভিনিউ দেবে, ট্যাক্স দেবে, and then ডিস্ট্রিক্ট কালেক্টর সেটা রেভিনিউ কালেক্ট করবে। সেভেন্টিন এইটটি সিক্স থেকে 1789 এই দুটো বছর ধরে, সরি 86 থেকে 89, মানে 3টে বছর ধরে লর্ড কর্নওয়ালিস প্লাস স্যার জন সোর, স্যার জন সোর কে ছিলেন বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট, ইনি ছিলেন বোর্ড অফ রেভিনিউ
প্রেসিডেন্ট। স্যার জন শোর কে ছিলেন? বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট। ইনারা অনেক জিনিসগুলো অ্যাসেসমেন্ট করে এতদিন ধরে কি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রেভিনিউ রিডাকশনকে বাড়াতে হবে অ্যান্ড ইনকাম ইনফ্লোকে ইনক্রিজ করতে হবে। এই দুটোই তো দায়িত্ব। দায়িত্বটাও লিখে নিন আপনি এখানে। এদের দায়িত্ব কি ছিল? এদের ডিউটিস এখানে লিখে দিলাম। এদের ডিউটিস ছিল দুটো। এক তো রেভিনিউকে ইনক্রিজ করা, রেভিনিউ রিডাকশনকে কমানো, রিডাকশনকে কমানো, এন্ড দ্বিতীয় হচ্ছে ইনকাম ফ্লোকে বাড়ানো। রেভিনিউ রিডাকশন কমানো, ইনকাম ফ্লোকে বাড়ানো, এই দুটোই তো ছিল, তাই তো অনুপম? দার মানে হোল্ডার, জমিন মানে ল্যান্ড। যেখানে এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনার দার পড়বেন মনসবদার, বালুতেদার, ইজারাদার, দেন জমিনদার, সবগুলোই আপনার দার মানে হোল্ডার। আপনাকে যখন মনসবদারি সিস্টেম, যখন মেডিভেল ইন্ডিয়ায় আমরা যাব, দেন মনসবদারি সিস্টেমের এক একটা করে নট আসবে। মনসবদারি সিস্টেমের উপর 10 নম্বর আছে, আপনি কিভাবে লিখবেন, বুঝে গেছেন? দেন বলবনের কি আয়রন পলিসি, ব্লাড ইন আয়রন পলিসি কিভাবে কেন আসলো, খিলজির মার্কেট পলিসি, মার্কেট পলিসি কেন এত সুন্দর করে মেনটেন করে নিয়েছে। তো সব জিনিসের লজিক্যাল অ্যান্সার আমরা ওখানে করব। বুঝে গেছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? এখানে একটা জিনিস বুঝে গেছি, এখানে লিখতে গিয়ে আমাকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনাকে অ্যাড করে দিচ্ছি যেহেতু নোটস বানানোই আছে। যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর থানেদার যে অ্যাপয়েন্ট করা হলো, আপনাদের ওই পেজে চলে যান, এখানে যে অ্যাটেন্ড করা হলো, এদেরকে বলা হলো পুরোটাই, এরা যারা আছে পুরোটাই ব্রিটিশ ল ফলো করবে, ব্রিটিশ ল ফলো করবে, আপনার কোনো ল আর মানবো না। এই ব্রিটিশ ল এর মধ্যে কি ব্লাড এন্ড আয়রন পলিসি, সরি ব্লাড মানি পলিসিটাকে বাদ দেব আমরা। ব্লাড মানি পলিসি, ব্লাড মানি যে ছিল সেটাকে বাদ দেব, এন্ড তার সাথে সাথে কাটিং অফ লিম্ব যে সিস্টেম আপনারা চালাচ্ছিলেন, আপনারা দুজনই কাটিং অফ লিম্ব, হিন্দুজ এন্ড মুসলিম, দুটোকেই অফ করতে হবে। কেন অফ করতে হবে? ব্লাড মানি পলিসির মাধ্যমে কি হচ্ছে, কোনো মুসলিম, রিচ মুসলিম পিপল আছে, গরিব মুসলিমকে মেরে দিল, এন্ড ওই গরিব মুসলিমের কাছে টাকা নেই, দেন ও কি করলো, কেস ফাইল করলে এই কেসটাকে, এই ইংলিশ সিস্টেম আসার আগে কেসটাকে টাকা দিয়ে খরিদ করে নিত। ধরে নিন, শুনেন, পড়ে লিখবেন, আগে শুনে নিন। আমি রিচ মুসলিম আছে, রবি গরিব মুসলিম আছে, দেন রবির কোনো জায়গায় আমি ক্ষতি করে দিচ্ছি, হয়তো রবির জমি জমা নিয়ে নিচ্ছি, নাহলে রবির কোনো ছেলেকে বা ভাইকে মার্ডার করে দিয়েছি, আমি আমার ঝামেলা ছিল, আমি মার্ডার করে দিয়েছি রাগের মাথায়, দেন রবি কেস ফাইল করবে মুঘল সিস্টেমের মাধ্যমে, পার্সিয়ান সিস্টেমের মাধ্যমে, কোথায়, পারগানাতে। দেন ওই পারগানাতে কেস ফাইলের সময় ইসলামিক ল হিসাবে বলতো ওরা যে আপনার কাছে টাকা আছে, আপনি এই ক্রাইমটা খরিদ করে নিতে পারেন। ক্রাইমটা খরিদ কি, আমার ক্রাইম কি, আমি মানুষ মেরেছি, দেন এই মানুষ মারার জন্য আপনি হয়তো 1.5 লক্ষ টাকা যদি পে করে দেন রবিকে বা রবির রিলেটিভকে, দেন আপনি ক্রাইম খরিদ করে নিলেন, আপনি হয়ে গেলেন ফ্রি। এটাকে বলে ব্লাড মানি, হাতে রক্ত আছে তা সত্ত্বেও নিচ্ছে। এটা মুসলিমরাও করতো, এটা ব্রাহ্মণ পিপলেরাও করতো। ব্রাহ্মণ পিপলেরা শূদ্র বৈশ্যকে ছেড়ে দাও, ব্রাহ্মণ পিপলেরা শূদ্রকে যখন করতো, ধরে নিন আমি ব্রাহ্মণ পিপল আছে, আপনি শূদ্র আছেন, আপনার কোনো কিছু করে দিলাম, ক্ষতি করে দিলাম, মার্ডার করে দিলাম বা কিছু করে দিলাম, দেন আপনি কোর্টে কেস ফাইল করলেন, কোর্টে কেস ফাইলের সময় দেন কোর্টে ওটা সিস্টেম মুঘলরাও রেখেছিল, মুঘলরাও লড়াই করতে চায়নি ব্রাহ্মণদের সাথে, মুঘলরাও সিস্টেম রেখেছিল কি হিন্দুজ ল অ্যাপ্লিকেবল হবে হিন্দুজ জন্য, দেন এখানে অ্যাপ্লিকেবল কিভাবে হবে, যদি ব্রাহ্মণ পিপল ওই কেসটাকে খরিদ করতে চায়,
যদি ওই জাজমেন্টটাকে খরিদ করতে চাই তাহলে শূদ্র মানুষের যাকে মারা হয়েছে তাকে একটা অ্যামাউন্ট পে করে দিক। এন্ড ব্রাহ্মণ পিপল হচ্ছে ওদের মধ্যে দিয়ে কোনো সত্যি ভুল হয় না, ভুলবশত ভুল হয়ে গেছে, দেন উনি পাপ মুক্ত আছেন, টাকা যদি দিয়ে দেন উনি পাপ মুক্ত হয়ে গেলেন, দেন আপনাকে টাকা দিয়ে দিলাম, এন্ড আপনার ক্রাইমটা আমি খরিদ করে নিলাম। এটা দুটোই লয়ের ক্ষেত্রে হতো, ইসলামিক এন্ড মুসলিম দুটো লয়ের ক্ষেত্রে হতো। এটা মুঘলরাও মেনটেন করে নিয়েছিল সাম্রাজ্যবাদ চালানোর জন্য। ব্রিটিশরা বললো নো, ব্লাড মানি মানবো না, ক্রাইম করেছেন পানিশমেন্ট পেতে হবে। যদি আজকে পানিশমেন্ট না দিই দেন আপনারা কি করবেন, আপনারা আমার লকেও এরকম ভাবে মেনটেন করে নেবেন, আমার লকেও আপনি মানবেন না, ভ্যালু দেবেন না। কি ব্রিটিশ মানুষকে মেরে দিয়েছেন দেন ব্রিটিশকেই টাকা দিচ্ছেন, কি আমি টাকা দিচ্ছি না, ওগুলো মারা যায়, মানুষ মারা ক্রাইম আছে। আপনি যদি এখানে যদি মানুষ মেরেছেন তাহলে আপনাকে একটা রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেবে। বুঝে গেছেন? দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট বুঝে গেছেন? কারো কোয়েশ্চেন থাকলে বলুন। কাটিং অফ লিম্ব, যদি হিন্দু ল অনুসারে যদি আপনাকে কেউ মেরেছে, আপনার হাত কেটেছে, দেন হাতের পরিবর্তে হাত, যাত্রা এখনো করে না খাপ পঞ্চায়েতের মধ্যে আপনাকে ইদার ব্যান্ড করে দেবে, নাহলে ওই পানিশমেন্টটা আমি দিয়ে দিলাম। ইন্ডিয়ান লয়ে নয়, জাট লতে ওরা নিজের এ করে দিয়েছে। দেন কাটিং অফ লিম্ব, ওই তো কোথাও হিন্দু ডমিনেন্ট এরিয়া আছে, ওখানে ব্রাহ্মণ পিপলরা আছে, ওরা নিজেদের মধ্যে একটা জুডিশিয়াল সিস্টেম করে নিয়েছে কি ধরে না সাগর কোনো মানুষের হাত কেটে দিল কোনো ঝামেলার জন্য, দেন বিচারে হলো কি সাগরের একটা হাত কাটা হোক, হাত কেটেছে হাতের পরিবর্তে হাত কাটা হোক, সেটাকে বলে কাটিং অফ লিভ। এটা ইসলামিক লতে ওরা ফলো করতো কি যখন মানুষ হাত কেটেছে সেম বয়সে, ধরে নাও সেম লেভেলের মানুষ হলো যে হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, এটা দুটোই লয়ের ক্ষেত্রে ইসলামিক এন্ড হিন্দুস দুটো লয়ের ক্ষেত্রে দুটোই লয়ে এরা ফলো করতো। ব্রিটিশরা বললো না, এর পরিবর্তে আপনি 10 বছর 15 বছর রিগুলার ইমপ্লিমেন্ট দিয়ে দেবেন, হাতের পরিবর্তে হাত, ওগুলো আমরা মানবো না। কালকে ব্রিটিশদের হাত কেটে নিয়েছেন, দেন ব্রিটিশের পরিবর্তে হাত কেটে নেবেন বলে, তাহলে ওই দুটো ডিফারেন্ট রিলিজিয়াসের মধ্যে যদি কনফ্লিক্ট হয় তাহলে যেহেতু ক্রিমিনাল ম্যাটার এর আগে ইসলামিক শরিয়া হিসাবে ফলো করতে হবে, ইসলামিক ল ফলো করবে। রাইট নাও এখন আপনার নিদার ইসলামিক ল নট হিন্দুস ল ফলো হচ্ছে, এখন ব্রিটিশ ল ফলো হচ্ছে, দেন ব্রিটিশ ল অনুসারে আপনাকে পানিশমেন্ট রিগোরাস ইমপ্রিজনমেন্ট পেতে হবে। বুঝে গেছেন? তাহলে এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, ব্লাড মানি এন্ড কাটিং অফ লিম্ব। বুঝে গেছেন? বুঝতে পেরেছেন কি চালাক ছিল? রঞ্জন সেই যুগে থাকতো, রঞ্জনের উপর থাকতো কি 20 জন মানুষের হাত কেটেছে রঞ্জন, দেন রঞ্জনের 20টা হাতই নেই, দেন কিভাবে কি হবে, রঞ্জনের টাকা নিয়ে ক্রাইম খরিদ করে নেবো, তাই না রঞ্জন? চলো তাহলে আমরা জমিনদারি পড়ছিলাম। এবার জমিনদারির মধ্যে লর্ড কর্নওয়ালিস অ্যান্ড স্যার জন সোর বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট 86 থেকে 89 অবধি ওনারা প্ল্যান করলেন কি আমাদেরকে কিভাবে রেভিনিউ রিডাকশনকে কমাতে হবে এন্ড ইনকাম ফ্লো বাড়াতে হবে, এই প্ল্যানটা করলো। এই প্ল্যানের মধ্যে ওরা দেখলো, এই প্ল্যান করতে গিয়ে ওরা যতগুলো মুঘল পেপারস ছিল, হ্যাঁ, বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট লর্ড কর্নওয়ালিস ছিল না, ওরা ওই বোর্ডের মধ্যে মেম্বার ছিল। তখন আগে ওয়ারেন হেস্টিংস প্রেসিডেন্ট থাকতো, লর্ড কর্নওয়ালিস সময় সেপারেট ওরা প্রেসিডেন্ট করে দিয়েছে। দেন বোর্ড অফ রেভিনিউর এখন প্রেসিডেন্ট আছে স্যার জন সোর, কিন্তু রেভিনিউর প্রেসিডেন্ট থেকেও পাওয়ারফুল আছে গভর্নর জেনারেল। তো মুঘল পেপারস যেগুলো আছে, কি মুঘলরা এতদিন ধরে ইন্ডিয়ায় শাসন করেছে, এত সুন্দরভাবে শাসন কিভাবে করলো, ওদের ক্ষেত্রে ঝামেলা হয়নি কেন? মুঘল এম্পায়াররা যারা ছিল এর আগে দিল্লি সালতানাত করেছিল, ওদের ক্ষেত্রে ঝামেলা হয়নি কেন? এর আগে সাতবাহানা ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, ওদের তো ডকুমেন্টস ওর কাছে নেই, ব্রিটিশদের কাছে ওদের ডকুমেন্টস নেই, তখন লেখা হয়েছে কি লেখা হয়নি, ব্রিটিশদের হাতে পৌঁছায়নি। ব্রিটিশরা যার এগেনস্টে লড়াই করছে সে হচ্ছে মুঘলস ও লেটার মুঘলস। এই ডকুমেন্টসটা আপনি পেয়ে যেতে পারেন, পুরো ডকুমেন্টস খোঁজ করলো, ডকুমেন্টস এর মধ্যে পেলো ওরা কি মুঘলের মধ্যে এই মুঘলরা ইজারাদারি সিস্টেমকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছিল। এরা তো মানসবদারি সিস্টেম চালাতো, দেন সেই জিনিসটা ব্রিটিশ জানলো আগে। ব্রিটিশ নিউ
কি মুঘলরা একটা এস্টিমেট করে রেভিনিউ চালাতো, একটা রাফ এস্টিমেট করতো। রাফ এস্টিমেট ইজ এ সুপারফ্লুয়াস। এস্টিমেট করতো ও রাফ করতো, দেন ওই এস্টিমেট হিসাবে ও জমিকে বিতরণ করতো। কাদের মধ্যে? মানসবদারিদের মধ্যে। মানসবদারের আন্ডারে পিজেন্ট চলতো। বুঝে গেছে কিভাবে করতো আমি বলছি, স্বাগত টেনশন পেয়ে না, বলা হবে। আপনি ইজারাদারকে দেখছেন কি ওই জায়গায় যদি আমি থাকতাম আজকে তাহলে লন্ডনে শিফট হয়ে যেতাম, তাই না? রঞ্জন ইজারাদারও দেখছেন, রঞ্জন ডিরেক্টলি গভর্নর জেনারেলকে দেখছি ওই জায়গায় যদি আমি থাকতাম আর, তাই রঞ্জন? অনুপম, জমিদার মানে জমি যার আছে। বুঝে গেছেন? সুস্থ মনে শুনবেন জমিদারি কিভাবে আসলো। তাহলে মুঘল পেপারস কারা? লর্ড কর্নওয়ালিস এন্ড স্যার জন শোর পুরোটাই একদম সুন্দরভাবে পড়লো। বুঝে গেছেন? পড়ার পর ওরা জানলো কি এই যে মুঘলরা আছে এরা যে কোনো জমি যখন মানসবদারিকে দিত একটা এস্টিমেট করে নিত কি এই জমি থেকে ম্যাক্সিমাম এতটাই আউটপুট আসবে, এর থেকে বেশি আসতে পারে না। দেন ম্যাক্সিমাম আউটপুট জেনে নিত, দেন তার ফলে দিত, দেন এখানে ঝামেলা ক্রিয়েট হতো না। ইজারাদারদের সময় আমরা কি করেছিলাম আবার বলে দিচ্ছি, যেহেতু এই পয়েন্টটাই এখানে ঝামেলা ক্রিয়েট করবে। ইজারাদারদের সময় আমরা করেছিলাম কি, এটা পিস অফ ল্যান্ড আছে, একজন ইজারাদার আছে রঞ্জন, রবি, সাগর আর রিয়া। ধরে নিন ইনারা ইজারাদার আছে, বিডিং এ গেছে, অকশনে গেছে। উপরে বসে আছে কে? মুঘল, যখন জুলফিকার খান করেছিল। মুঘল, লেটার মুঘল, পিওর মুঘলস না, অরিজিনাল মুঘলস না বলতে পারেন আপনি। এরা যখন অকশন করছে, এই অকশনের সময় এই জমির যে ক্যাপাবিলিটি, প্রত্যেকটা জমি ধরে নাও এই জমিতে হচ্ছে 50 ব্যাগস, 50 বস্তা ধরে নাও এখানে কি হবে গম, এটাতে হবে 100 ব্যাগস। আমি আপনাকে বোঝানোর জন্য সুন্দর করে করে দিচ্ছি, এটাতে হবে 150 ব্যাগ, এটাতে হবে 50 ব্যাগস। দেন এই অকশনের সময় রবি, সাগর, রিয়া আর রঞ্জন এরা কিন্তু এই জিনিসটা জানে না কি ম্যাক্সিমাম 100 ব্যাগ হচ্ছে, আর এরাও জানে না কি ম্যাক্সিমাম কতটা এই অ্যামাউন্ট থেকে আসবে। এরা বিডিং করছে, এই যে 50 ব্যাগ আছে এখানে বলছে কি আমাকে কে 150 বস্তা দিতে পারে কি গম, কার উপর? এর উপর। এর ক্যাপাসিটি আছে 150 বস্তা দেওয়ার। অকশনে ল্যান্ড অ্যাসেসমেন্ট নেই, হয়নি ইজারাদারি সিস্টেমের মধ্যে দিয়ে ল্যান্ডকে মাপা হবে, দেন ওখানে জলের ব্যবস্থা কিরম আছে, ক্লাইমেট কিরম আছে, কিচ্ছু দেখা হয়নি। কে দেখেনি? আপনারা যারা যারা গেছে অকশন নিতে, যারা ইজারাদারি ওনারশিপটা নিতে গেছেন, আপনারা কেউ দেখেননি কি এখানে 50 ব্যাগ আসবে কি আসবে না। আপনারা সবাই বলছেন ইজারাদার হয়ে গেলেই বাঁচি। দেন ওখানে বললো 150 বস্তা এই জমি থেকে, এই জমিটা ধরে নাও এই জমিটা আছে বেলঘরিয়ার জমি। রঞ্জন বলল আমি দেব, রবি বলল আমি 140 দেব, সাগর বলল আমি 130, রিয়া বলল 90 দেব। কাকে দেবে? রঞ্জনকে দেবে। 150 বলেছি তো, রঞ্জন 150-এ রাজি হয়ে গেল, দিয়ে দিল রঞ্জনকে। আমি জুলফিকার খান কাকে ধরবো? রঞ্জনকে। 150 দিয়েছো, 150 দাও। তো আমি দিলাম কি 90% আমাকে দিতে হবে, তাহলে 150-এ 90% আমাকে দাও, 10% তুমি রাখো। 90% কি ওর দেখতে হচ্ছে না এখানে, ক্যাপাসিটি কত? 50। দেন ক্রাইসিস আসবে কি আসবে না। এবার আপনি যখন ফসল হয়ে গেল, কাটলেন, দেখলেন 50 ব্যাগ হচ্ছে না, ক্লাইমেট খারাপ, 15 ব্যাগ বা 20 ব্যাগের মতো হয়েছে আপনার, দেন আপনি করবেন কি? আপনি কৃষককে মারবেন না নিজে মরবেন না জুলফিকার খানকে মারবেন বলেন? আপনি মারলেন কৃষককে, ও বেচারা পালিয়ে গেল,
এই রঞ্জন এমন মারলো, ও পালিয়ে গেল, ও আসছে না, ও মারাঠা ল্যান্ডে চলে গেল। দেন থাকলো কে? রঞ্জন। 20 ব্যাগ নিয়ে জুলফিকারের সামনে কিভাবে দাঁড়াবেন? তোর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 150 বিঘা বলেছিলিস, 20 বিঘা, একে নিয়ে যাও কসাইখানায়, মার্ডার করে দাও। দেন ইজারাদারও মরলো। ইদার ইজারাদার মরবে, নালে ভয়ে পালিয়ে যাবে, নালে সুসাইড কমিট করবে। ফার্মারও চলে গেছে, জমি করবে কে? তাহলে ক্রাইসিস তো নর্মাল আসবেই। এটাই তো ইজারাদারি ক্রাইসিস। যেহেতু আপনি এস্টিমেট করেননি, দেখেননি কি কতটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম ল্যান্ডের। এটা লেটার মুঘলসের সময় ঝামেলা ক্রিয়েট করেছিল। রিয়েল মুঘলসরা এস্টিমেট করেই দিত। ওই জিনিসটা ওরা পেপারসের মাধ্যমে স্যার জন সোর এন্ড লর্ড কর্নওয়ালিস পেয়ে গেছে। তাহলে ইজারাদারি যে সিস্টেম আছে, এটাকে আমাদের করতে হবে অফ। নো ইজারাদার, এই সিস্টেম আমি রাখবো না। ইজারাদারের মধ্যে ইজারাদারি ক্রাইসিস হয়েছে, যেহেতু ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্টে ওই রেভিনিউ কালেক্ট করতে এই ঝামেলাগুলো ক্রিয়েট করেছিলাম। অফ করুন ইজারাদারি ক্রাইসিস। দেন এটা যদি অফ হয়ে যায় তাহলে কি হবে? ইজারাদার যদি অফ হয়ে যায়, দেন তাহলে আমাদের বেনিফিট হবে। বেনিফিট কি কি আছে দেখ। দেন আপনার ইজারাদারি ক্রাইসিসের মধ্যে দিয়ে এই জায়গায় উনি করলেন, আমরা বসাবো জমিনদার। কিভাবে বসাবো? এটা হচ্ছে একটা ডিস্ট্রিক্টের পিস অফ ল্যান্ড। এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড ল্যান্ড। বুঝে গেছেন? একটা ডিস্ট্রিক্টের মধ্যে ধরি না, এটা এটা হচ্ছে মালদা, এটা হচ্ছে ধরে নাও পুরুলিয়া। আমি দুটো ডিস্ট্রিক্ট এক্সাম্পল হিসাবে নিলাম। এটা আছে, এদের কাছে এস্টিমেট এসে গেছে, ব্রিটিশরা মুঘলদের কাছ থেকে নিয়ে নিয়েছে কি এই যে পিস অফ ল্যান্ড আছে, এর মধ্যে 100 বস্তাই গম চাষ হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, ম্যাক্স লিখলাম, এর বেশি হবে না, ইম্পসিবল। যেহেতু মুঘল অ্যাসেসমেন্ট করেছে 100 বস্তাই হবে, তাহলে বিডিং 100 বস্তারই হবে। 150 বস্তা আমি বিডিং করব না, আমি নিজেই করব না। তাহলে বিডিং যখন অকশন স্টার্ট হলো, এখানে যখন অকশন স্টার্ট হলো, যারা যারা জমি নিতে চাইছে, অকশন যখন স্টার্ট হলো, দেন অকশনে বলা হলো এই জমিগুলো আছে, সবার ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আছে স্যার, আপনি বলবেন 100 বস্তা। এর উপরে আমি অকশন করবোই না। 100 বস্তা কে নিতে চাইবে বলুন? কেউ বললো আমি 90 বস্তা দিতে পারবো, কেউ বললো 50 বস্তা, কেউ বললো আমি 100 বস্তা দিতে পারবো। ডান, 100 বস্তা বলেছেন, ম্যাক্সিমাম হতে পারে। ওর থেকে বেশি গেলে আপনার, কম গেলে আপনার, আমাকে যা পার্সেন্টেজ আছে আপনাকে পে করতে হবে, লস হচ্ছে না। বললো 100 বস্তা ম্যাক্সিমাম, আপনাকে রেভিনিউ দিতে হবে 89%। আমাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে 89%। আমি এটাকে বড় করে লিখে দিচ্ছি, এটা ডেটা আছে, পিওর ডেটা। এটা বইয়ে আপনি খুবই ইজিলি পাবেন না। আমি বললাম ম্যাক্সিমাম হচ্ছে কত? 100 বস্তা ধরলাম আমি আপনাকে বোঝানোর জন্য। এটা এটা ডেটা নয়, ডেটা হচ্ছে এটা কি এর মধ্যে 100 বস্তা যে হয়েছে, এর মধ্যে আপনি 89% পে করতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এন্ড এর সাথে আপনার যে 11% বাঁচলো, সেটা জমিনদার। এখনো বুঝেননি, আরো বোঝাচ্ছি। 100% হলো, কৃষকদের কোথায়? কোয়েশ্চেন তো আসবে। অনুপম বুঝলেন? এটাই মানে ছিল জমি যার কাছে সেই জমিদার। মিডল ম্যানকে কিছু দেবে না ওরা, এমনি রেখেছে।
বলছি আমি, বুঝে গেছে? লেখেন। হয়ে গেছে? বুঝে গেছেন? রঞ্জন এখানে আছে? ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিস্ট্রিক্টের ল্যান্ড। এখানে আছে জমিনদার অকশনে নিয়ে নিয়েছে এই ল্যান্ড। তাহলে পুরো ডিস্ট্রিক্টের যে ল্যান্ডটা সেটা জমিনদারের আন্ডারে দিয়ে দিয়েছে কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ডিস্ট্রিক্ট কালেক্টর একে দিয়ে দিয়েছে অকশন করে। এটার 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 সবগুলোর। আগে এগুলো ফার্মারদের জমি ছিল, কিন্তু এখন যেহেতু অকশনে জমিনদার নিয়ে নিয়েছে, এটা ফার্মারের আর জমি নয়, ফার্মারের নো ল্যান্ড, কৃষকের কোনো জমি নেই, জমিনদারকে বিক্রি করে দিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেভিনিউ রাইটস এর পরিবর্তে। 11% রেভিনিউ রাইটস আপনি একটু আগেই দেখলেন, 11% রেভিনিউ রাইটস। ঠিক আছে, ফার্মারদেরকে করতে হবে কি, ফার্মারদেরকে জমিনদারের কাছ থেকে ওই জমিগুলো কাল্টিভেশনে নিতে হবে। এবার 11% যে আছে সেটা জমিনদারের, জমিনদারের ইচ্ছে হলে আপনাকে 1% দিতে পারে, নাও দিতে পারে, ফোর্সফুলি আপনাকে কাল্টিভেট করাতে পারে, নাও করাতে পারে। এখানে কিছু একটা সার্টেন পার্সেন্টেজ কৃষকদেরকে দিয়ে দিত, সেই ডেটা আমার কাছে নেই, বুকেও লেখা নেই, সার্টেন পার্সেন্টেজ লেখা আছে, সেটা কৃষকদেরকে দিয়ে দিত। কিন্তু কৃষকদেরকে যখন এই জমিটা, ধরে নাও এই যে পিস অফ ল্যান্ড আছে সাগর আসলো, এই পিস অফ ল্যান্ডের মধ্যে ধরে নাও এটা 1 বিঘা 2 বিঘা বা 5 বিঘা 10 বিঘা হতে পারে পিস অফ ল্যান্ড, সাগর আসলো, হুজুর আমাকে দিয়ে দিন, আমি চাষাবাদ করব। তো এই যে হুজুর বললো জমিদারকে, জমিদার গড আমাকে হুজুর বলেছে, রাত্রে ঘুমোতে শান্তি ভাবে পেল। রবি কোথায় হুজুর বলল, দেন ইনি বললেন কি আমি আপনাকে ল্যান্ড দেব, ল্যান্ডে একটা কাগজ থাকবে, সেটাকে বলা হয় পাট্টা, যেটা শেরশাহ চুরি করেছিল। পাট্টা মানে আপনাকে যে এই পিস অফ ল্যান্ড দিলাম, এর থেকে রেভিনিউ আসবে 10 বস্তা, এর থেকে রেভিনিউ আসবে 10 বস্তা। আপনি কি আমাকে 10 বস্তা দিতে পারবেন? যদি দিতে পারেন জমিদার আপনাকে দেবে। আপনি বলবেন হ্যাঁ হুজুর আমি আপনাকে 10 বস্তা কাল্টিভেট করে ফসল করে আপনাকে দিতে পারবো। বুঝে গেলেন? দেন এর পরিবর্তে জমিদার তাকে দিত কি পাট্টা, লিখিত ডকুমেন্ট, আপনাকে দিয়ে দিলাম, তুমি সাগর আছো আমি জমিদার আছি, সাগরকে লিখিত ডকুমেন্টস দিয়ে দিলাম এই জমিটা সাগরের, আমাকে প্রত্যেক বছর 10 বস্তা করে তুমি যাই ফসল ফলাবে আমাকে দেবে। ফসল যখন হয়ে গেল 3 মাস পর, আফটার 3 মান্থ, ধরে নিন 3 মান্থস পর বা 4 মান্থস পর, যেরকম ভাবে সিজনাল ফসল হয়, পশ্চিমবঙ্গে আছে ধান হয়ে গেল 3 মাস পর, ফাইনাল গুডস আসলো, ধান হয়ে যাচ্ছে, দেন জমিনদার নিজের কাউকে পাঠাবে, নিজের চাকর বাকরকে, নিজেও আসতে পারে, যেটাই আপনি ওটা নর্মাল জিনিস আসবে। দেন আপনি যে পাট্টাটা দিয়েছেন, জমিনদার যে আপনাকে পাট্টা দিয়েছিল, তার সাথে সাথে আপনি জমিনদারকে একটা কবুলিয়ত লিখিয়েছিলেন, কবুলিয়ত লিখিয়েছিলেন। জমিদার তো আপনি নিজে ডকুমেন্টস দিয়ে দিল কি আমি তোমাকে জমির রাইটস দিয়ে দিলাম, তুমি কবুল করছো তো কি 10 বস্তা তুমি আমাকে দেবে, তুমি ইদার থাম্ব ইমপ্রেশন দেবে, নালে কিছু একটা লিখে দেবে। দেন জমিদার ওই কবুলিয়ত নিয়ে আসবে তোমার কাছে, কি তুমি বলেছিলে পাট্টা নেওয়ার সময় 10 বস্তা ধান আমাকে দেবে, কবুল করেছিলে, দেন 10 বস্তা ধান দাও। এটাকে বলে পাট্টা এন্ড কবুলিয়ত সিস্টেম। এই সিস্টেমটা শেরশাহ সুরির ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে রেখেছিল, যেহেতু মুঘলদের জিনিস থেকে জেনেছে কি এতে বেনিফিট আছে, আমার হেডেক কম, সব হেডেক জমিদারের, আমি ডিস্ট্রিক্টে অকশন করে দিয়ে দিই যে জমিদার
ডকুমেন্টস বলে দিচ্ছে এরম এরম ভেরিফাই আছে, ম্যাক্সিমাম বিড এতই আছে, আপনি আমাকে এসে দেন। দেন জমিদারের ঝামেলা নেই, আপনি পাট্টা দিয়েছে, কবুল করেছেন, দেখাবে, আপনি জমির অ্যাসেসমেন্ট দেবেন, যদি দিতে পারেন ওকে, না দিতে পারেন মারধর করে ট্রান্সফার করে দেবেন জমি। বুঝে গেছে? এর মাধ্যমে সিস্টেমেটিকলি রেভিনিউ আসা স্টার্ট করলো কার কাছে? বোর্ড অফ গভর্নর ওর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। রেভিনিউ রিডাকশন যেটা ছিল, রেভিনিউ এবার ইনক্রিজ করা স্টার্ট করলো, যেহেতু কাউকে টর্চার করা হচ্ছে না। জমিদার কি করছে ওখানে টর্চার আমার দেখার নেই, জমিদার আমার কাছ থেকে জমি নিয়েছে, 89% রেভিনিউ দিতে হবে। জমিদারের কাছে যদি ওই রেভিনিউ হিউজ অ্যামাউন্টে চলে যায়, ধরে না 100 বস্তা ক্যাপাসিটি ছিল, এক বছর 120 বস্তা হয়ে গেল, আমি 80-90% পাবো, রেস্ট আপনার, আপনি যাই করুন। জমিদারও ফ্রিডম পেয়ে গেল, আমাকেও কোনো টর্চার হচ্ছে না। এতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি কি বেনিফিট হলো সেটা আমরা পরে অ্যাসেসমেন্ট করব। আগে এইটুকু ক্লিয়ার করুন, লিখুন জমিদার কিভাবে ল্যান্ড থেকে কি কি নিত। রাহিমা বুঝেছেন? রাহিমা ভাবছে আমি তখন জমিদার ছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছেন? কোন পোস্টটা নেবেন, জমিদার না লর্ড কর্ন? হ্যাঁ খুলছি, কি আছে? ও সুমন এসে, বন্ধ করে দিও। বুঝে গেছেন? বুঝতে পারলেন? কোয়েশ্চেন থাকলে বলুন। মুঘলে অনেক টার্ম আছে, একটাই বললাম পাট্টা আইন কাবুলিয়ত কি। এরপর থেকে আজ থেকে আপনি দেখছে বাড়িতে পাট্টা আইন কাবুলিয়ত স্টার্ট করে দিয়েছেন, আমি যাই টাকা দেবো একটা পাট্টা লিখে দিতে হবে, কবুলনামা লিখে দিতে হবে। ওকে লিখুন। রেকর্ড হচ্ছে তো দেখুন অনুপম, যদি রেকর্ড না হয় ওরা ঝামেলায় পড়বে, পরে আমি অন্য ভাইসরয়ে আছি, গভর্নর জেনারেলে আছি। রবি বুঝতে পারছেন না নাকি? যদি না বুঝতে পারেন আমার কাছে এক্সাম্পল গুলো আছে, বুঝে গেছেন পাট্টা আইন কাবুলিয়ত কি? ঠিক আছে। রবি, ধরে নিন আপনি মুসলিম ছেলে আছে, বিয়ে করতে যাচ্ছেন, কোনো মেয়েকেই বিয়ে করবেন, বিয়ে করতে যাচ্ছেন, দেন বিয়ের সময় যখন আপনি যান, বিয়ের সময় যে আপনার বেগম হবে, ঠিক আছে আমি পড়ে, যিনি আপনার বেগম হবেন, দেন বেগমকে আপনাকে পাট্টা দিতে হবে কি চিরজীবন তোমাকে সুখে রাখবো, কোনোদিনও কাটতে দেব না, শপিং সুন্দর করে করাবো, অ্যান্ড পুরো পুরো ইন্ডিয়া সুন্দর করে ট্যুর করাবো, এটা আপনার পাট্টা। ওর কাবুলিয়ত কি, ও এজ এ হাজবেন্ড আপনাকে কবুল করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইজি, দেন পাট্টা অ্যান্ড কাবুলিয়ত। ওকে, বাচ্চাদের এরকম করেই বুঝাই আমি, ও তো এই টার্ম গুলো বুঝতে পারে না, রেভিনিউ ক্লিয়ার। ছোটবেলা আর একটা জিনিস আছে শুনুন, ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, ম্যাক্সিমাম বিড অকশনের মাধ্যমে 89 100% হবে, তার মধ্যে 89% ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে, 11% জমিদারকে দিয়ে দেওয়া হবে।
এখানে জায়গা নেই, এর অ্যাসেসমেন্ট আমাদেরকে করতে হবে। না, সেটা সেটা যদি আপনি কোনো মুসলিম মেয়েকে করেন, এবার হিন্দু মেয়েকে করলেন, ওখানে তো কবুল চলে না। দেন সংস্কৃত টার্ম কি আছে? তাহলে আমি বলবো আমি তোমাকে এজ এ ওয়াইফ অ্যাকসেপ্ট করে দিলাম, টাফ হয়ে যাচ্ছে। সেটা মুখস্থ করিয়ে দেন সবাইকে। ওকে, হ্যাঁ সেই জন্য তো টাইম লাগে। জমিদারকে 11% রেভিনিউ রাইট দিল, তার সাথে সাথে জমিদারের কাছে যে এই ল্যান্ড আছে, এই ল্যান্ডকে বললো আপনি এখানে একজনকেও দিতে পারেন, এর উপর রেন্টও বসাতে পারেন। 11% ট্যাক্সও নিচ্ছেন, ও বলে দিচ্ছেন কি আচ্ছা 11% ট্যাক্স তো আমি নিচ্ছি, কিন্তু এই 11% ট্যাক্স আমি নেব, এই জমিটা তোমাকে দেবো, এর মাধ্যমে মান্থলি রেন্টও আপনাকে পে করতে হবে। আপনি নিজে, আমি ফার্মার আছি, ধরে নাও আমি কৃষক, এন্ড জমিদার আছে অন্নপূর্ণা, আমাকে বললো আর কে তোমাকে এই জমিটা দিয়ে দিলাম, পাট্টা কবুলিয়ত হয়ে গেল, দেন বললো এর মান্থলি রেন্টও তোমাকে দিতে হবে 1 টাকা করে। তুমি তো রেভিনিউ আমাকে দেবে, রেন্টও 1 টাকা করে দেবে, যদি এগ্রি হও দেন জমি দেবো, যদি এগ্রি না হও, অন্য অনেকে আছে যারা আমাকে দেবে দেন। তার মানে রেভিনিউ আসছে এন্ড রেন্টও কালেক্ট করার রাইটস পেয়ে গেল জমিনদার। রেন্টেরও রাইটস পেয়ে গেল। দেন এর মাধ্যমে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ হিউজ অ্যামাউন্টে বাড়তে স্টার্ট করলো, রেভিনিউ রাইজ হতে স্টার্ট করলো। 11% না, রেন্ট ওর নিজের, রেন্ট ওর নিজের। ব্রিটিশ ওকে রাইট দিয়ে দিল আপনি রেন্টও দিতে পারেন, ওতে আমার কিচ্ছু নেই। ব্রিটিশ এটাও রাইট দিয়ে দিল কম হলেও আমাকে 89% দিতে হবে, বেশি হলেও 89% দিতে হবে, আমি আপনাকে কোনো টর্চার করবো, বাকিটা আপনার। বুঝে গেছো? তাহলে জমিদার এবার বুঝতে পারছেন অনুপম? প্রচুর জমি, বুঝে গেলে? হয়ে গেছে? এখানে লেখার জায়গাই নেই। আচ্ছা, এর মধ্যেই আপনারা যেখানে লিখছেন এখানে এই পয়েন্ট, এটা লিখবেন। সেভেন্টিতে 1790 সালে যখন এটা ইমপ্লিমেন্ট হলো জমিদারি রাইটস, এর মধ্যে রেভিনিউ তো ইনক্রিজ করছে, দেন এই রেভিনিউ ইনক্রিজ করার জন্য এটাকেই 10 সালের জন্য পার্মানেন্ট, 10 সালের জন্য দিয়ে দিল। এক একজন জমিদারকে বলে দিল আপনি এই রাইটসটা 10 বছর এনজয় করতে পারেন, কি আপনি 10 বছর জমিদার আছে, 89% করে আপনাকে প্রত্যেক বছরে দিন, 10 বছরের জন্য জমিটা আপনার, আপনাকে 10 বছর কোনো টর্চার কোনো কিছু জিজ্ঞেস করবো না। 10 বছর পর আবার অকশন হবে, আবার যদি আপনি রাজি হন দেন আবার আপনি জমিদার। বুঝে গেছেন?
10 বছর আপনি জমিদার হয়ে গেছেন, এখন রবি জমিদার আছে, 10 বছর থাকবে। 10 বছর পর আবার আমি অকশন করাবো, যদি আপনি নিতে চান দেন নেবেন, যদি ছাড়তে চান ছেড়ে দেবেন। দেন এই 10 ইয়ার্স এর জন্য যে এটাকে করলো, এটাকেই ও নাম দিয়ে দিল ডাইসেনিয়াল সিস্টেম। এটাকে আমরা 10 সালা বন্দোবস্ত বলি, 10 বছরের জন্য ডাইসেনিয়াল সিস্টেম। বলুন রঞ্জন, কিছু বলছেন? কিছু বলছেন রানু ম্যাম? DICENNIAL 10 বছরের জন্য যে সিস্টেম হয়, 10 সালা বন্দোবস্ত, তাকে ডাইসেনিয়াল সিস্টেম বলা হয়। 10 তালা নয়, 10 সালা বন্দোবস্ত। ও সেই 10। এবার এখানে 10টা সালাও নয়, 10 বছরের জন্য। না, ওটাই বলছি 10 ইয়ার্স। পরে যখন মিস্টার গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড কর্নওয়ালিস দেখে কি এতে ভাই বিশাল হারে বেনিফিট হচ্ছে, এতে তো বিশাল হারে বেনিফিট হচ্ছে, আমাকে খাটতে হচ্ছে না, ফ্রি ফান্ডে আমি ট্যাক্স পেয়ে যাচ্ছি। 10 বছরের জন্য নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরজীবন আপনি চিরকুমার থাকলেন, মানে জমিদার আপনি থাকলেন, একদম ইয়াং থাকলেন আপনি। দেন এটাকেই করে দিল পার্মানেন্ট সেটেলমেন্ট। কেন করলো বুঝলেন? তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট জমিদারি থেকে কিভাবে আসলো? ইজারাদারকে কেন ক্রস করা হলো? ইজারাদারে কি কি ঝামেলা ছিল? জমিদার মানে আমরা কি কি বুঝলাম? জমিদারের অকশন কিভাবে হয়, কিভাবে ল্যান্ড ডিস্ট্রিবিউট হলো, রেভিনিউ কিভাবে কালেক্ট হলো, A to Z আমি বুঝে গেলেন আপনারা। আই ডোন্ট থিঙ্ক সো কি আর কোনো কোয়েশ্চেন আছে আপনার জমিদার নিয়ে? হ্যাঁ, সানসেট ল বলবো। বলেন এবার। এই যে জমিদারি রাইটস আপনাকে দিয়েছি, দেন এখানে বলল কি আপনাকে একটা সানসেট ক্লজ ফলো করতে হবে। সানসেট ক্লজ কি? আপনার যে ডেট দিয়েছি, ধরে নিন প্রত্যেক মাসের 10 তারিখে 89% রেভিনিউ, মাসে না বছরে, প্রত্যেক বছরের জানুয়ারি মাসের 10 তারিখে 89% রেভিনিউ আমাকে মানে ডিস্ট্রিক্ট কালেক্টরকে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আপনি জমিদার আছেন, 10 তারিখ জানুয়ারির সানসেট হওয়ার আগে অবধি। সানসেটের পরে আলে আপনাকে ধরবো, 100 বসাতে পারবো, ফাইনও করব, আপনার জমিদারি রাইটস কেড়েও নেব। এটাকে বলে সানসেট ক্লজ। সানসেট ক্লজ ওরা ফলো করতো, বুঝে গেছেন? বুঝে গেছেন রবি? রবিন, রঞ্জন, একদম বুঝলি, গুড জব। রঞ্জন, আমি কি ওটা জানতাম না? তুমি কফি খাইয়ে বাড়ি যাবে। ও জমিদার কি বলেছে জানো? যার প্রচুর জমি আছে। শেখাচ্ছি, শেখাচ্ছি আপনাকে কি কিভাবে মানে টায়ার্ড হয়ে গেছেন, পড়াচ্ছেন, মজাও করছেন, বুঝে গেছে? ঠিক আছে। সানসেট ল মানে, সানসেট ল মানে এই নয় সূর্য অস্ত গেছে দেন বাড়িতে হোয়াইট জল ও রঙিন কালারের জল নিয়ে বসে গেলেন, ওটা নয়। তখন বাংলা পাওয়া যেত অবশ্য। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেল আমাদের।
বুঝে গেছে? চলুন ফার্স্ট আপনারা অ্যাসেসমেন্ট করুন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনেন, আপনাদেরকে পুরো টপিক বুঝিয়ে দিলাম, আপনাদের নিজের মাথা থেকে যাই মাথায় আসবে বলবেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি কি বেনিফিট হলো, আপনারা পুরো ওয়ারেন হেস্টিংস থেকে লর্ড কর্নওয়ালিস কমপ্লিট করে দিলেন, দেন কি কি বেনিফিট হলো এক একটা করে বলেন তো, যাই ইচ্ছে হোক আপনার মাথায় যাই আস বলুন কি বেনিফিট হলো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিফিট কি হলো? হুম 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 হুম। আর কেউ? হুম। ফার্স্ট পয়েন্ট, রেভিনিউ ওরা পেয়ে গেল, রেভিনিউ হাইস্ট হলো। সেকেন্ড পয়েন্ট, এই যে রেভিনিউ পেলো এর জন্য এদের কাছে একটা পলিটিক্যাল পার্টি এসে গেল, পার্টি বলতে পারেন, পলিটিক্যাল অ্যালাই বলতে পারেন। পলিটিক্যাল অ্যালাই কি হলো? জমিনদার। পলিটিক্যাল অ্যালাই মানে এরা তো রেভিনিউ কালেক্ট করছে, দেন এরা স্ট্রং করছে পলিটিক্যালি। এদের এই জমিনদারের আন্ডারে জমি আছে, জমি মানুষকে খাওয়ার জন্য জমি লাগবে, সেই জন্য দেন জমিনদারের এগেনস্টে কৃষকরা যাবে না। যদি জমিনদারের এগেনস্টে কৃষকরা না যায় দেন আমাদের এগেনস্টে মুভমেন্ট হওয়া খুবই টাফ। মানুষ আগে খাবে তারপর মুভমেন্ট করবে। আমাদের পেটে যদি খাদ্য না থাকে কোনো শর্তে আমরা মোবাইল ঘরে বসে সুন্দরভাবে চালাতে পারবো না, সুন্দরভাবে কথা বলতে পারবো না, সুন্দরভাবে ঘুরতে পারবো না। আগে ফার্স্ট টার্গেট হয় আমাদের পেট ভর্তি থাকুক, দেন তারপরে আমাদের মাথা কাজ করবে, তাই না? দেন এরা এক্সট্রা বেনিফিট পেয়ে গেল, জমিনদার একটা ক্লাস ওর গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এরা এতটাই ক্লাস ক্রিয়েট করে দিয়েছিল 1947 অবধি, এরা অলওয়েজ লয়াল থেকেছে ব্রিটিশদের সাথে, বুঝে গেছেন? সেই জন্য 1857 রিভোল্টে এরা আলুফ ছিল ব্রিটিশদের পার। কেন? জমিদারের রাইটস দিয়েছে, ফ্রিতে আপনাকে জমি দিয়ে দিয়েছে। ফাইন্যান্সিয়াল বেনিফিট, মানি ইনফ্লো হলো। মানি কিভাবে ইনফ্লো হলো? আপনার মানি ইনফ্লো লিখে দিচ্ছি আগে। আপনার এটা ছিল বেঙ্গল, এটা ছিল বেঙ্গল। এবার ট্রেজারিতে যদি টাকা রেভিনিউর মাধ্যমে আসা স্টার্ট করে আর মানি যদি আসা স্টার্ট করে ট্রেজারিতে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেজারিতে, দেন এখান থেকেই এখানকারই টাকা ইউজ করে বেঙ্গলের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়ালস গুলো নেব, এই র ম্যাটেরিয়ালস নিয়ে আমরা ইউরোপে যাব, এখানে আমরা ফাইনাল গুডস তৈরি করব, আবার ইন্ডিয়ায় এসে আমরা এটাকে বিক্রি করব, দেন আমার কাছে টাকা হবে। ডাবল বেনিফিট, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চাহিদাও মিটে যাচ্ছে, দেন আমি ইকোনমি গ্রো করে দিচ্ছি ব্রিটিশদের, ফাইন্যান্সিয়াল এদের মানি ফ্লো হয়ে গেল। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই যে জমিনদার এরা টিল 1947 অবধি এদের কাছ থেকে লয়াল থাকলো। তার সাথে সাথে রেভিনিউ কালেক্টের কোনো বার্ডেনই এদের কাছে থাকলো না, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ডেন থাকলো। রেভিনিউ কালেক্ট যে হয় এটা ইজিলি হয়ে গেল, সেই দায়িত্ব তো জমিদার নিয়েছে, আমার তো কিছু নয়, আমাকে বাস বছরে বছরে রেভিনিউ দিয়ে যাবে, সব ঝামেলা জমিদারের।
লড়াই করবে মানুষ জমিদারকে, ব্রিটিশ হিস্ট্রি মানে কি বলবে, গরিব মানুষ কিভাবে আসবে ডিস্ট্রিক্টে লড়াই করতে? জমিদার খারাপ আছে, জমিদার খারাপ আছে, আমাদের লোকই খারাপ, আমাদেরকে টর্চার করছে, ব্রিটিশ ভালো। ব্রিটিশ তো পলিসি লাগিয়ে রেখেছি, আমি কিছু করিনি। জমিদার আপনাদের জমি আমার কাছ থেকে নিয়েছে, আপনাদের উপর অত্যাচার করেছে, আমি একটা ল বানিয়ে দেবো। ব্রিটিশ জমিদার ইউজ হচ্ছে। অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের এটা ছিল মোস্ট ইম্পর্টেন্টলি। তাহলে আমরা দেখে নিলাম জমিদার কিভাবে হচ্ছে, দেখে নিলাম পুলিশ সার্ভিস কিভাবে স্টার্ট হলো, দেখে নিলাম আমরা আমাদের ইউপিএস মানে কর্ডিনেটেড সিভিল সার্ভিস কিভাবে স্টার্ট হলো, দেখে নিলাম এর আগে আমাদের জুডিশিয়াল ফাংশন লো লেভেলের কিভাবে লর্ড কর্নওয়ালিস হলো। তার আগে আমরা দেখলাম জুডিশিয়াল ফাংশন ডিস্ট্রিক্ট থেকে উপরের লেভেলের ওয়ারেন হেস্টিংস কিভাবে করে দিয়েছিল। ক্লিয়ার স্যার? আজকে এইটুকু অবধি থাকবে আমাদের। দেন রবিবার আপনারা আসবেন, নেক্সট আমাদের যিনি গভর্নর জেনারেল আছেন দেন আসবেন। আপনারা সবাই আসবেন তো ম্যাম? আপনারা দুজন ঠিক আছে। হ্যাঁ, যদি মাইক ফাইক হ্যাং হয়ে যায় দেন আমি গ্রুপে ইনফর্ম করে দেবো। মাইক হ্যাঁ বল।